আমরা কি ডাচ ডেয়ারিতে একটু বাজেট ফ্রেন্ডলি গরু পাবো না? আচ্ছা, আমাদের এখানে মোটামুটি ছোট থেকে শুরু করে সবার জন্যই গরু আছে। আপনার ডানে যে গরুগুলো দেখতেছেন, এই সাইজের গরুগুলা সাধারণত আপনার ডিমান্ড থাকে অনেক বেশি, কারণ আমাদের মানে ঢাকা শহরে যে পরিবার আর ঢাকা শহরে যে বসবাসযোগ্যের যে গাড়ি রাখার যে আপনার পার্কিং স্লট, সাধারণত মানুষ তো গরুগুলো ওখানেই রাখে। তো সেই অনুযায়ী অনেকেই কিন্তু বড় গরু দিতে চায় না এবং টাকার একটা ইনকামের ব্যাপার স্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে ঢাকা শহরের মধ্যে আপনার মিডিয়াম সাইজের এবং ছোট সাইজের গরুগুলো চাহিদা থাকে বেশি। তো আমাদের কিন্তু আপনি জেনে খুশি হবেন, আমাদের যে 600 গরুর কথা আমরা বলতেছি, যে 600 গরু আমাদের রেডি করা আছে, এর মধ্যে জাস্ট 130 থেকে 150টার মতো বড় গরু, আর সব হচ্ছে মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ। আমরা লো প্রাইস মানে মিনিমাম আমরা কয় টাকাতে গরু পাবো? আমার এখানে আপনার মোটামুটি 1,50,000 থেকে শুরু। এগুলো কি 1,50,000 না একটু আরো কম টম হবে? এখানে আপনি যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় যে মিরকাদিম আছে, আমাদের পার্শ্ববর্তী যে এলাকায়, তো ওই মিরকাদিমের গরু এগুলো সব। কিছু আবার দেশি ক্রসও আছে, ওগুলো আপনি একটু কমে পাবেন, মানে হয়তো বা একের নিচে নাই, একের নিচে পাওয়াটা আসলে খুবই টাফ বর্তমানে। মানে আপনি বাজার থেকে যে গরুগুলা কিনতে যাবেন, আপনার 66 থেকে 70,000 টাকার যে বাছুরগুলা পাওয়া যায়, সেটা কিন্তু অনেকেই চেষ্টা করে এইগুলা কালেকশন করার জন্য। আর আমরা সেই গরুগুলা দেখা, যদি আপনি যদি 90,000 টাকা, আমি আসলে সব গরু আমরা কালেকশন করি না, দেখে দেখে বেছে যেটা একটু ভবিষ্যৎ ভালো, যেটা আসলে আমি 1 বছর পারলে হৃষ্টপুষ্ট হবে, হ্যাঁ, মাংসের কোয়ালিটিটা বেটার হবে, সেটা এনে এখানে 1 বছর পেলে সেটা কস্টিংটা আপনার কত হয়ে দাঁড়ায়। ছোট্ট একটা গরু কিন্তু মোটামুটি ভালো একটা খরচ আছে প্রতি মাসে। তো 1 বছর একটা গরু পেলে আপনার যদি মানে 1,40,000-45,000 টাকার মতো খরচ হয়ে যায়, 5,000 টাকা তো মানুষ লাভ করবে। আমি অনেকে ধারণা করে কি যে একটা গরু বেচা কিনা করলে হয়তো 30,000 টাকা লাভ হয়। আমি বলতে পারবো যে এই গরুগুলো তো আপনাদের কেমন লাভ থাকবে? ছোটগুলা কোনো লাভ নেই আসলে। আপনি মার্কেট সার্ভে করে দেখেন, বড় গরুতে লাভ একটা হয়, ছোট গরুতে কোনো লাভ নেই, তাই না? এগুলো কি 10 করে টিকবে আপনাদের? না, 10 টিকবে না। 10 টিকবে? 10 টিকবে না। আমরা একটু ওই পাশে একটু এর থেকে একটু বড় সাইজগুলো দেখে আপনাদের। হাট আছে, বিভিন্ন খামারের গরু আছে, আপনাদের খামার থেকে গরু আমরা কেন কিনবো? এটা যদি বলেন তাহলে সবচেয়ে প্রধান যে বিষয়টা, আমাদের যেখানে উন্মুক্ত পরিবেশ, যে পরিবেশের আসলে এটা খামার না একটা মানে সুন্দর পার্ক, এটা কিন্তু আসলে বোঝা যায় না। আর প্রত্যেকটা জিনিসের একটা পরিচর্যার ব্যাপার স্যাপার থাকে। প্রথম কথা হচ্ছে আমরা 3টা বিষয়ে খুবই মানে ভালোভাবে লক্ষ্য রাখি, সেটা হচ্ছে যে পশুটা ক্রয় করতেছি সেই পশুটার ভবিষ্যৎ কী, এবং দ্বিতীয়ত হচ্ছে যে পশুটা যে আমরা আনলাম বা যে বাচ্চাটা আমরা বড় করতেছি, সেই বাচ্চাটাকে আমরা কিভাবে কমফোর্টে রাখতে পারি। তো জেনেটিক্স, দেন তারপর হচ্ছে কাউ কমফোর্ট, এরপর হচ্ছে নিউট্রিশন। তো নিউট্রিশনের ব্যাপারটা যদি আসি, সেটা হচ্ছে আমরা কি খাওয়াচ্ছি। আমাদের কিন্তু ম্যাক্সিমাম গরু হচ্ছে, ম্যাক্সিমাম কি সব গরুই আমাদের কিন্তু গ্রাস ফিডের গরু। আর গ্রাস ফিডের গরু কিন্তু আপনার জেনেটিক্স যতই ভালো হোক, সেটা কিন্তু আপনার মানে বর্ধনশীলটা কিন্তু আপনার আস্তে আস্তে হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার অন্য যে খামার যেগুলো আছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে বা অসাধু খামারি আছে, সবাই না, তো দেখা যায় যে আপনার কিছু গ্রোথ প্রমোটার ইউজ করে। আপনি নিজে একজন ডাক্তার, আপনি জানেন যে 3 মাসের প্রজেক্ট কিন্তু সম্ভব, যেটা আপনার 1 বছর আমরা আনতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনার একটা গরু 1 বছর পালার পরে যে কস্টিংটা চলে আসে প্রায় 90 থেকে 1,20,000 মতো ছোট গরু, যদি আপনি 3,000 টাকা করে মাসে ধরেন, তো সেই ক্ষেত্রে আমাদের 1,20,000 টাকা খরচ হচ্ছে বা 1 লাখ টাকা খরচ হচ্ছে, সেই কিন্তু জাস্ট 3,500 থেকে 4,000 টাকা একটা ইঞ্জেকশন ইউজ করে কিন্তু সেই কাজটা সেমভাবে করতে পারে 3 মাসের প্রজেক্টে। তো অন্যদের ক্ষেত্রে জানি না কে কী করতেছে, বাট আমার ক্ষেত্রে আমি এটা 100% বলতে পারবো যে আমার এখানে গ্রাস ফিডের গরু, আমার এখানে মানে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু মানে মাংস বাড়ানো হয় না। আর এখানে সুঠাম দেহের সবগুলোই আলহামদুলিল্লাহ 19-20, আপনি দেখবেন যে কোনোটা খারাপ বা কোনোটা অতিরিক্ত ভালো এরকম না, সবই আলহামদুলিল্লাহ অ্যাভারেজে অনেক ভালো। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের গরুগুলা যখন দাঁড়ায়,
তখন দেখবেন যে ও কিন্তু টয়লেট করে। এবং ঢাকা শহরের ম্যাক্সিমাম গরুগুলো দেখবেন যে ওরা যেহেতু ঘাস পায় না, আমাদের এখানে যথেষ্ট ঘাসের অ্যাভেলেবেল আছে, তো ওরা কি করে রেডি ফিড খাওয়ায়। তো রেডি ফিড খাওয়ালে কি হয়, গরু কিন্তু টয়লেট করে কম এবং টয়লেটের পরিমাণটাও অনেক কম। তো সেই ক্ষেত্রে আপনার শরীর যা হয় শরীরে অ্যাবজর্ব হয়, আর টেস্ট এত পাওয়া যায় না, গরুর মাংসের টেস্ট এত থাকে না, আর ওদের গ্লেজটা অনেক বেশি হয়, হ্যাঁ, শাইনিং ভাবটা চলে আসে। কিন্তু আমাদের এই যে গরুগুলো আছে, শাইনিং তুলতে এক্সট্রা ওর যে পরিচর্যা, শ্যাম্পু দিতে হয়, তিন বেলা গোসল করতে হয়, ব্রাশ করতে হয়, এই যে এক্সট্রা যে পরিচর্যা যে খরচগুলো, এই খরচগুলো কিন্তু একটু বেশি। একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ওর যে কমফোর্ট জোনটা, এই কমফোর্ট জোনটা সৃষ্টি করতে হবে। কমফোর্ট জোন যদি ঠিক থাকে, মাংসের গুণগত মান কিন্তু আপনার ঠিক থাকবে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আমাদের বাংলাদেশের বাইরে যেই গরুর খামারগুলো আছে, ওরা কিন্তু ডেটা অ্যানালাইসিস করে এবং ডেটা রাখে, এবং বাইরের কোনো দেশে কিন্তু ডেটা ছাড়া কোনো গরু জবাই হয় না এবং কেউ মাংস খাবেও না, যেটা আমাদের এখানে আছে। যে গরুটা কবে প্রবেশ করলো, যদি বাড়ি থেকে গরু কিনি, বাচ্চা কিনি, যে ওর বয়সটা কত ছিল, কয় দাঁত ছিল, কতদিন পাললাম, কি কি ভ্যাকসিন ওরকে দেওয়া হয়েছে, এই গরুটা কি কোনো ব্যথা পেয়েছিল কিনা, ব্যথার কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিনা। আপনি ডাক্তার মানুষ, আপনি এটা ভালো জানেন যে একটা ব্যথার ইঞ্জেকশন যদি দেই বা একটা অ্যান্টিবায়োটিক যদি দেই, ওটা কিন্তু 40 দিন পর্যন্ত কিন্তু কোনো গরু জবাই করা যাবে না, মাংস খাওয়া যাবে না। আমাদের কিন্তু প্রত্যেকটা ডেটা এভাবে অ্যানালাইসিস করে আমরা সাজায় রাখি, এবং প্রত্যেকটা জিনিস এভাবে আমরা বলি যে হ্যাঁ, এটা জবাই করা যাবে, এটা জবাই করা যাবে না, বা প্রত্যেকটা জিনিস একদম জনসম্মুখে মানে আমরা প্রেজেন্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে অন্যদের থেকে আমি এইভাবে আলাদা, এবং আমার মাংসের কোয়ালিটি সবার থেকে আলাদা। গরুর দাম এবছর বেশি বেশি মনে হচ্ছে, কি আচ্ছা, মনে করেন? এটা তো আমাদের তো করার ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। সত্যি কথা মানে বলতে গেলে কি, আপনি যেহেতু বাজার ঘোরেন বা বাজার সম্পর্কে আপনার আইডিয়া আছে, আমরাও বাজার ঘুরতেছি এবং বাজার সম্বন্ধে আইডিয়া রাখছি। তো সেই ক্ষেত্রে আগে আপনার দানাদার খাবারের যে দাম ছিল, এটা অলমোস্ট কিন্তু ডাবল। এই যুদ্ধ যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়, রাশিয়া থেকে কিন্তু ওয়ার্ল্ডের প্রায় 20-25% যে গম উৎপাদন, এটা কিন্তু সাপ্লাই হয়। এই যখনই এই যুদ্ধটা লাগছে, তখন থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু এই গমের দাম, যে ভুসির দাম, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো সেই ক্ষেত্রে, এবং আরেকটা সাপোর্ট সমস্যা হয়েছে যে ইন্ডিয়া থেকে আমাদের অনেক এই দানাদার খাবারগুলো আসতো, কিন্তু পোর্ট কিন্তু বন্ধ ছিল মাঝখানে অনেক দিন। এখন কয়েকদিন ধরে হয়তো বা আবার শুরু হয়েছে, বাট মাঝখানে যে এই লেনদেনটা বন্ধ হওয়ার কারণে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দানাদারের দাম বেড়ে গেছে। তো যেহেতু খাবারের দাম বেড়ে যায়, সেই ক্ষেত্রে মাংসের এই ইফেক্টগুলো তো সম্পূর্ণ এই মাংসের উপরেই পড়ে আসলে। তো সেই ক্ষেত্রে আপনার রোজার মাসে 850 থেকে 900 টাকা পর্যন্ত মাংসের দাম ছিল। তো সেই ক্ষেত্রে আপনার লাইভ ওয়েট কত পড়ে? 550 থেকে 550 টাকা কিন্তু লাইভ ওয়েট পড়ে যায়, যদি আপনি 50% বাজারের গরু যেগুলো আছে সেইগুলো হিসাব করতে যান। তো সেই ক্ষেত্রে আপনার বাজারের গরু যদি 500-550 টাকা লাইভ ওয়েট পড়ে, একটা খামারের গরু 500 থেকে 550 টাকা লাইভ ওয়েট কীভাবে দিবে বলেন আপনি? এটা তো আসলে সম্ভব না। সেটা যায় পড়ে মিনিমাম মানে 650 থেকে 700 টাকা কেজিতে যায় পড়ে মিডিয়াম সাইজের যে গরুগুলো। আমরা কিন্তু তাই করতেছি, সেটা কিন্তু আমরা 580 টাকা করে দিচ্ছি, বিকজ আমাদের অনেক দিন আগে থেকে পালা গরু এবং আমাদের নিজেদের বাচ্চা, এই কারণে আমরা কম দিতে পারতেছি। কিন্তু যারা রেডি গরু আইনে বিক্রি করবে, তারা কিন্তু 650 টাকা নিচে বিক্রি করতে পারবে না। আসিফ ভাই, আপনাকে জি, অনেক অনেক ধন্যবাদ, জি, আসসালামু আলাইকুম। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।